তখন বসিরহাট দক্ষিণ মেঘবালিকা মনে আছে মেঘবালিকার কথা আপনার? যে মেঘবালিকা এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তাকে বলতেন স্বপ্নের মেঘবালিকা। সেই স্বপ্নের মেঘবালিকা এখন নবান্ন হোক, বিধানসভায় হোক, কার্যত আপনাদেরকে ক্রমাগত আক্রমণ করছে, বহিষ্কার করছে। মেঘবালিকার ক্ষেত্রে আপনি ভেবেছিলেন যে মেঘবালিকা, যে স্বপ্নের মেঘবালিকা বাস্তবে মেঘবালিকার সঙ্গে অনেকটা ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে? দেখুন, আমি এই কথাটা যখন বলেছিলাম তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনকার বিরোধী নেত্রী, তিনি পশ্চিমবঙ্গের মানুষের মনে একটা বিশ্বাস প্রতিষ্ঠা করতে পেরেছিলেন যে এই হেজিমনিটার অবসান করতে পারে, সিপিএম হারতে পারে, সিপিএমকে হারানো যেতে পারে এবং সিপিএম হারতে চলেছে। এটা যিনি মানুষের মনে প্রথিত করতে পেরেছিলেন, বিশ্বাস করাতে পেরেছিলেন, তিনি ছিলেন মমতা ব্যানার্জি। তাই তিনি সেদিন মানুষের চোখে হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘবালিকা। এটা আমার কথা, জানি আমি। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাঁচবাতির রূপকথা, আজকে ঠাকুমার ঝুলি। আচ্ছা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে মানুষ তাকিয়ে সেই মানুষ প্রশ্ন করছে, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। বেশ, সাজবাতি নতুন নাম হলো, এটা উপন্যাসের নতুন নাম হবে সাজবাতি, সেটা শ্রমিকদের আবিষ্কার। নারায়ণ মুখার্জি, প্রয়াত নারায়ণ মুখার্জি, এই কথাটা আমি আপনাকে প্রায় বলি। বসিরহাট দক্ষিণের দীর্ঘদিনের 7 বারের বিধায়ক ছিলেন, বাম বিধায়ক ছিলেন। তার মৃত্যুর পর আপনি এটা পার্ক করতে চেয়েছিলেন। পরবর্তীকালে বামপন্থী নেতা এবং প্রবীণ বামপন্থী বিমান বোস পর্যন্ত জানান থেকে বলেছিলেন যে এটা একটা মহৎ উদ্যোগ। সেই নারায়ণ মুখার্জির পার্ক করা গেল না, বিভিন্নভাবে চেষ্টা হয়েছে। আপনি সেই চেষ্টা করেছেন, আপনি তখন বিধায়ক ছিলেন, বিং এ পলিটিক্যাল লিডার, আপনি তখন দূরে সরিয়ে রেখে এটা করতে চেয়েছিলেন, পারলেন না। এই দুঃখ আছে ভেতরে? হ্যাঁ, একটা দুঃখ তো থাকবেই। দেখুন, নারায়ণ মুখার্জি সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনোদিন পরিচয় ছিল না, কিন্তু দীর্ঘদিন বসিরহাট বা ওই অঞ্চলে সাংগঠনিক কাজে যাতায়াত করবার সময় আমি তাকে দেখেছি, তিনি একটা ভ্যান রিক্সায় করছেন। আজকে নেতাদের দেখলেই চেনা যায়। স্করপিও গাড়ি, একদম বেঞ্চের উপরে অজস্র ব্যাচ ঝুলছে, কিংবা কিছু উত্তরীয়। আমাদের দলের তার থেকে যে বাইরে আছে মুক্ত, সেটা আমি বলবো না। এটা একটা রাজনৈতিক সংস্কৃতি এসছে। নারায়ণ মুখার্জি 34 বছরের বেশি সময়ের বিধায়ক, 38 বছরের কাউন্সিলর, চেয়ারম্যান। তার বাড়িরও কোনো পরিবর্তন হয়নি। গেলে 2 টাকার বেশি কাউকে চাঁদাও কোনোদিন দিতেন না, কারণ তার দেওয়ার সামর্থ্য ছিল না। নারায়ণ মুখার্জি MA পর্যন্ত পড়াশুনো করেছেন প্রাইভেটে। এতটাই তার দারিদ্র ছিল যে তিনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি। পরবর্তীকালে বিএডটা করেছিলেন, কারখানায় কাজ করেছিলেন। তো এই ধরনের একজন মানুষ, তার সঙ্গে মতাদর্শগত আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু তার যে জীবনশৈলী, একটা নির্দিষ্ট বিশ্বাসের জন্য তার যে আত্মত্যাগ, সেটা তো অননুকরণীয় আমার মনে হয়েছে দেখে। তাই আমি উদ্যোগ নিয়েছিলাম। তার ছাত্ররা এসে বলেছিল যে উনি চেয়েছিলেন একটা বৃদ্ধদের জন্য ওই ইছামতির পাশে একটা পার্ক। তার আমি মূর্তি বানিয়েছিলাম। সেটাকে তৃণমূল কংগ্রেস তাদের প্রতিহিংসার রাজনীতি বা অস্পৃশ্যতার রাজনীতির কারণে বসাতে দেয়নি। পরবর্তীকালে লাইব্রেরিতে সেই মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এবং সেটা কাউন্টার করবার জন্য সাম্প্রতিককালে আরেকটাও মূর্তি তৃণমূল বসিয়েছে। তো এটা তার যা কন্ট্রিবিউশন, সেটাকে সম্মান দেওয়া, এর মধ্যে রাজনীতি টানার কোনো প্রশ্ন নেই। এই প্রশ্নে আপনাকে বলি যে হঠাৎ আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে মেঘবালিকা কেন বলছে, নারায়ণ মুখার্জি নরেন্দ্র কেন বলছে? অতীতের পরম্পরাকে ঘাটতে হয় কখনো কখনো, এবং অতীতের পরম্পরা আপনি সাক্ষী। বসিরহাট দক্ষিণ থেকে দিল্লি সংসদীয় গণতন্ত্র আপনি দেখেছেন। এখনকার সংসদীয় গণতন্ত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলছি, পরে দিল্লি জিজ্ঞেস করবো। মান, কোশ্চেনের মান, প্রশ্নের মান, উত্তরের মান, সে শাসক হোক বিরোধী হোক, মান কমছে ক্রমশ। এটার কারণটা কি? দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতির একটা ভিন্ন মাত্রায় চলে গেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস আসবার পর একটা নতুন ন্যারেটিভ সেট করে দিয়েছে সংগঠনের মধ্যে। সে যে কোনো মূল্যে বুথে লিড দিতে হবে। CPIM তাদের যে হেজিমনিটা এস্টাবলিশ করেছিল, তার একটা অন্য, তাদের নিয়ন্ত্রক শক্তিটা একটু ভিন্ন ছিল, বা স্টাইল অফ ফাংশনিং ভিন্ন ছিল। কিন্তু CPIM যে মানুষগুলোকে সাইড করে রাখতো বা ভোটের দিনে ব্যবহার করতো, তারাই তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে গেছে। ফলে এই যে ক্ষমতার অলিন্দের গলিগুলো তো চেনা তাদের ছিল। এবার তারা তখন এসে সেই লুঠের রাজনীতিতে নেমে পড়েছে। এখন স্বয়ং মুখ্যমন্ত্রী যদি এখন হাত জোড় করেও নেমে তাদের কর্মীদের বলেন, বাবা একটু শান্ত হও, তারপরেও তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেই কারণেই রাজনীতির মান কমছে।
গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো রাইট টু ডিসেন্ট, বিরোধিতার অধিকার, এটা দিতে হবে। এই যে বিধানসভা লোকসভা এগুলো কোনোটা শাসক দলের নয়, বিরোধীদের। তা আমি একটা সমালোচনাকে গ্রহণ করতে হবে, আমার বিপরীত মতকে শুনতে হবে, এই ধৈর্যটুকু রাখতে হবে। তো সেটা নেই এই মুহূর্তে, এটা ফেরাতে হবে। আর পশ্চিমবঙ্গ অন্যান্য প্রদেশ থেকে আলাদা, কারণ এখানে দীর্ঘদিন বামপন্থী শাসনের কালে বামপন্থীদের একটা নিজস্ব চিন্তাভাবনা আছে যে সমস্ত কিছুই রাজনীতি সাপেক্ষ, অর্থনীতি সাপেক্ষ, রাজনীতি নিরপেক্ষ বলে কিছু হতে পারে না। এটা নিয়ে বিতর্ক তো থাকবেই, কিন্তু পশ্চিমবঙ্গে সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আমরা একটা রাজনৈতিক সমাজ তৈরি করে দিয়েছি, তার বাইরে আমরা কিছু চিন্তা করতে পারছি না। আর রাজনৈতিক সমাজ যদি তৈরি হয়ে যায়, রাজনীতির একটা নিজস্ব চরিত্র আছে, সেটা হচ্ছে সমস্ত কিছুকে গ্রাস করা, এটা পলিটিক্সের নিজস্ব সত্তা, সেটা তখন সমাজের সর্বক্ষেত্রে গ্রাস করতে চাইবে। আর গ্রাস করতে যখন চাইবে তখন স্বাভাবিকভাবেই স্বৈরতন্ত্রের জন্ম নেবে। তখন সে খুব সহজেই একজন প্রাইমারি স্কুল টিচারকে সাইডে একটা ডজ করে উইঙ্গার হিসেবে বেরিয়ে যাবে কে, যে বালির ঘাট ব্যবসায়ী, সে এগিয়ে আসবে, সে জনপ্রতিনিধি হবে। এটাই চিত্র সারা রাজ্য জুড়ে। আমি আজকে আপনার সঙ্গে অন্যান্য কাটাছেড়া, আপনি প্রতিদিন প্রেস কনফারেন্স করেন, আপনি তো খুব ভালো বক্তা এবং সুবক্তা, ভালো কবিতা বলেন, কবিও আপনি ভালো কবিতা লেখেন ওঠে না। আমি একটা বিষয় জানতে চাইছি, সেটা হাসিম আব্দুল হালিম, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, আমি কাউকে কম্পেয়ার করছি না, সেই মান মর্যাদা, ডেমোক্রেসি, গণতন্ত্র হাসিম আব্দুল হালিম বিরোধীরা স্বীকার করে তার পাণ্ডিত্য নিয়ে। এখনকার স্পিকার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। দেখুন, আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধিও সীমিত। হাসিম আব্দুল হালিম যে সম্পূর্ণভাবে বিরোধীদের বলবার সুযোগ করে দিয়েছে এরকম নয়, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতাও ছিল। বুদ্ধদেব বাবুকেও মাঝে মধ্যে তিনি ধমকে দিতেন। আর বর্তমানে যিনি স্পিকার, যিনি বলেছেন যে রাজ্যপালকে বিধানসভায় আসতে গেলে তার পারমিশন নিয়ে আসতে হবে, আমার মনে হয় তিনি যতটা বেশি স্পিকার, তার থেকে তিনি বেশি তৃণমূল কংগ্রেসের নেতা। তিনি বাঁদিকে ঝুঁকে থাকেন বেশি, বাঁদিকে তো শাসক দল থাকে। তো যেটা অভিযোগটা থাকে বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অধ্যক্ষের বিরুদ্ধে, যে তিনি সবসময় ডান দিকে ঝুঁকে থাকেন, সরি ভুল বলছি, ডান দিকে ঝুঁকে থাকেন, কারণ শাসক দল ডান দিকে বসে, আপনারা বাঁ দিকে বসেন, আপনি তখন দিল্লিতে। তো ওনার ডান দিকে কি প্রবলেম আছে নাকি, ডান দিকে ঝুঁকে থাকাটা? না, প্রশ্নটা ঝোঁকার নয়। উনি যদি ডান দিকে না হেলে থাকেন, উনি যদি বাঁ দিকে একটুখানি টার্ন করেন, তাহলে তৃণমূল কংগ্রেস সোনারপুরে থেকে উল্টো করে টাঙিয়ে দেবে। তো সেই জন্যই বাস্তবে ওই একটু ডান দিক ঘেঁষা। ডান দিক হলে তো স্পন্ডাইলাইটিস হয়ে যেতে পারে, ডান দিকে ঝুঁকলে তো স্পন্ডাইলাইটিস হয়ে যেতে পারে। না, ওখানে এমন যিনি আছেন উনি সর্বজ্ঞ, উনি যে কোনো মরুভূমিতে ধানের চাষ করে দিতে পারেন, উনি তবলায় জল তরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন, উনি পারেন না এমন কোনো কাজ নেই। উনি সারা রাত খড়গপুরে থেকে ঝড়ের গতিমুখ বদলে দিতে পারেন। প্রকৃতির ওপরেও ওনার নিয়ন্ত্রণ, আর মানুষের একটা স্পাইনাল কর্ডের উপরেও থাকবে না। আমি আপনাকে আটকাবো কি করে? আমি আপনাকে আটকাবো না, আপনাকে আসানসোল যেতে হবে, আমি শেষ করে দেবো। সংসদে যখন আপনি গেছেন, রাজ্যসভায় আপনার প্রত্যেকটি বক্তব্য আমি শুনি, অন্তত আপনার আমি গুণমুগ্ধ ফ্যানই বলতে পারেন। আপনাকে আমি ভালোবাসি ব্যক্তিগত স্তরের। পাশে অভিজিৎ দা রয়েছে, জেলার সভাপতি, তার সঙ্গে আমার সম্পর্ক থাকতেই পারে। সাংবাদিকদের সঙ্গে পলিটিক্যাল লিডারদের ডেমোক্রেসি থাকা উচিত, আমি মনে করি। বহুত্ববাদের সাংবাদিকতা করি আমি। সেই শ্রমিক ভট্টাচার্য, বসিরহাট দক্ষিণ, সেই শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় হচ্ছে চেয়ারম্যান জগদীপ ধনকর, যখন কথাগুলো বলেন, বাংলায় বলার চেষ্টা করেন, বলেনও তাই, আপনি তো বাংলা এক্সপার্ট এ ব্যাপারে। আপনি মেলান না কখন যে এই যে বাংলায় আমি থেকে বিলং করি, সে বাংলার শিক্ষা সংস্কৃতি কার্যত কলুষিত হচ্ছে, সে বাংলায় ধর্ষণের ঘটনা ঘটছে, বারুদের স্তূপে পরিণত হচ্ছে, তখন বাঙালি হিসেবে অত্যন্ত লজ্জা যায় না, মানে অস্বস্তি হয় না আপনার? দেখুন, আমি গত এক বছরে পার্লামেন্টে সবচেয়ে বেশি আলোচনা শুনেছি এসসি, এসটি আর ওবিসি নিয়ে, আম্বেদকরকে নিয়ে। কংগ্রেস দাঁড়িয়ে আজকে আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, ইতিহাস প্রত্যেকের জানা। আম্বেদকরের জন্য কংগ্রেস তাদের একটি অধিবেশনে আলাদা চেয়ার পর্যন্ত রেখে দিয়েছিল। এটা আমাদের সৌভাগ্য, পশ্চিমবঙ্গ এই জাতপাতের রাজনীতি থেকে মুক্ত। অস্পৃশ্যতা থেকে যারা উচ্চবর্ণের মানুষ আছেন তারাও একে দূরে থেকেছেন। সেই জন্য এখনো গ্রামগঞ্জে গেলে উচ্চবর্ণের মানুষের ব্রাহ্মণের ছেলেটা ব্রাহ্মণের ছেলে বলে, কারণ তারাই সম্মানটা পাচ্ছেন যারা অস্পৃশ্যতাটাকে বহন করে নিয়ে যাননি।
এবং এটার জন্য বামপন্থীদের অবদান আছে, অস্বীকার করবার কোনো জায়গা নেই। রামমোহন বিদ্যাসাগর ছিলেন, শ্রী চৈতন্যদেবের তখন যে আন্দোলন এবং পরবর্তীকালে সেই আন্দোলন প্রভাবটাকে ধরে রাখা বিবেকানন্দের ক্ষেত্রে, এমনকি স্বামী বিবেকানন্দ, এত বাঙালি আজ বিবেকানন্দ করছে, কিন্তু বিবেকানন্দকে যেদিন সম্মানিত করা হয় শোয়াবাজার রাজবাড়িতে, সেদিন কোনো ব্রাহ্মণ বা উচ্চ কুলীন কোনো মানুষজন কিন্তু সভাপতিত্ব করতে রাজি হননি প্রথমে। অবশেষে উত্তরপাড়ার রাজা রাজি হন এবং তিনি বলেছিলেন যে আমি স্বামীজি বলে তাকে সম্বোধন করব না, আমি তাকে ব্রাদার বিবেকানন্দ বলবো। তো ব্রাদার বিবেকানন্দ বলে কিন্তু স্বামীজিকে সম্মানিত করে। এবং স্বামীজি যেদিন মারা যান, তার পরের দিন অমৃতবাজার কাগজ, একমাত্র ভারতীয় কাগজ, মানে সেই সময় স্টেটসম্যানকে ধরা হতো না, সেখানে একটা লেখা বেরিয়েছিল, দ্য মিট ইটিং সন্ন্যাসী অফ বেলুর মঠ ডায়েট। এটা ছিল একটা সামাজিক অবস্থা। তারপরে আমরা অনেক কিছু দেখেছি, বাঙালি রেনেসাঁ দেখেছে, বামপন্থী আন্দোলন দেখেছে, কেশব সেনদের দেখেছে, ব্রাহ্ম সমাজ দেখেছে, রবীন্দ্রনাথ তো আছেন, এইসব থেকে আমরা বেরিয়েছি। কিন্তু আমাকে যেটা খুব অদ্ভুত যেটা লাগলো, সেটা পার্লামেন্টে সবাই দেখলাম, সব দল খুব চিন্তিত SC ST আর OBCদের নিয়ে। আর পশ্চিমবঙ্গে 2011 সালের পর থেকে আমাদের 455 জন বিজেপি কর্মী খুন হয়েছে, তার মধ্যে কিন্তু 60% বেশি হচ্ছে এই সম্প্রদায়ভুক্ত। এটা নিয়ে কোনো আলোচনা নেই। এবং দুর্ভাগ্যবশত এই জাতপাতের যে রাজনীতি, এই রাজনীতি কংগ্রেসের তৈরি করা, তৃণমূল কংগ্রেস তারই DNA বহন করছে। বিহারে যখন সম্পূর্ণ ক্রান্তি দলের নেতা কর্পূরী ঠাকুর তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন আন্দোলনের মধ্যে দিয়ে, তখন কংগ্রেস তার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, কর্পূরী কর্পূরা নেই তো ছোড় গদি উঠা অস্তুরা। তো এটা হচ্ছে কংগ্রেস, তার আবার দিয়ে। কিন্তু পশ্চিমবঙ্গের এই ইস্যুগুলো আলোচিত হচ্ছে না। আমি খুব একটা বেশি বলার সুযোগ পাইনি, পার্টিতে অনেক বক্তা থাকেন, আমার সুযোগ আসেনি। সময় এলে আমি আমার রাজ্যের দুঃখের কথাটাও বলবো, আর যেখানটা গ্লোরিফাই করার কথা সেটাও বলবো। কারণ এ রাজ্যের রানী শিরোমণি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। 1797 থেকে 1799 পর্যন্ত এমন পরিস্থিতি তিনি তৈরি করে দিয়েছিলেন যে মেদিনীপুরে ব্রিটিশ ট্রেজারিটা আর্মারিতে তারা ট্রান্সফার করেছিল, এক্সোডাস হয়েছিল, মানুষ বেরিয়ে গিয়ে এখানে সুন্দরবনের দিকে চলে গিয়েছিলেন। সেই যে যুদ্ধ, সেটা কিন্তু ইতিহাসের পাতার মধ্যে নেই। আমার এটা চিরকালই মনে হয় আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিস্টরশন অফ ইন্ডিয়ান হিস্ট্রি। সেটা যদি কাজ করতে পারি ভালো লাগবে। বেশ, আমি আর মহাকুম্ভ জিজ্ঞেস করছি না, আমি শুভেন্দুবাবু জিজ্ঞেস করছি না, দিলীপ ঘোষ জিজ্ঞেস করছি না, মোহন ভাগবতজি জিজ্ঞেস করছি না। আপনার এই ব্যাপারে আলোচনা আপনার সঙ্গে ইন্টারভিউটা আবেগঘন মুহূর্ত হচ্ছে। আপনি যে বিল্ডিংয়ে বসে আছেন, বিপ্লবী রাসবিহারী বসুর ভবন, এখানেই বাড়ি তার, সুবলদহে, তার আইনে প্রতিষ্ঠাতা, তার বিরাট লড়াই। এটা একসময় অশোক কুমার লাইটের সঙ্গে কথা ছিল, অভিজিৎ তখন সাক্ষী ছিলেন। আমি শেষ করবো একটা কবিতা দিয়ে, যে আপনার বিখ্যাত খুব পছন্দের কবি শক্তি চট্টোপাধ্যায়, তখন আজ পেয়ে গেছি, আপনি চলে যাবেন আসানসোল শিল্পাঞ্চলে, কয়লা খনি অঞ্চলে যাবেন, একটা কবিতা শুনিয়ে যান আপনি। না, এটা তোমার জানা দরকার যে এর আগের সেশনে আমি বীর সাভারকার এবং রাসবিহারী বসুকে ভারতরত্ন দেওয়ার জন্য স্পেশাল মেনশনে বিষয়টি উত্থাপন করছি। অত্যন্ত ধন্যবাদ আপনাকে এটার জন্য। আপনাকে কারণ সুভাষ বোস হতেন না যদি সুভাষ বোসের সঙ্গে বীর সাভারকারের শেষ মিটিংটা না হতো। জিন্নার সঙ্গে দেখা করার পর যখন সুভাষ বোস চিরকালের ছিলেন সাভারকার বিরোধী, বলেছিলেন উনি ত্রিশূল নিয়ে এসব রাজনীতি হয় না। কিন্তু যখন উনি দেখলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন্দ্রিক যে উপদেশটা সুভাষ বোসকে দিয়েছিলেন, সুভাষ বোস শেষ জীবনে সেটা কার্যকর করেছিলেন। এবং রাসবিহারী বোস যদি না থাকতেন, তাহলে সুভাষচন্দ্র বোস নেতাজি রূপে তাকে আপনারা দেখতে পেতেন না। তো সেই মানুষ কিন্তু আজকে বিস্মৃত, তারকে ভারতরত্ন আমি দাবি করি। বেশ, শেষ করলাম। আপনি একটু শক্তি চট্টোপাধ্যায় বিখ্যাত কবিতা আপনি পছন্দ বারবার বলেন, আমি একটু শুনতে চাইছি। অজিতদাও শুনবে, ম্যাডামও শুনবে, সবাই শুনবে, একটু সরিয়ে দিন। যখন বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যায়, এমনও সম্বল নেই নিকটে, তাই কি মনে জাগে আমার পড়ু বাড়ির স্মৃতি, স্বপ্নে মেশা দিন, চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। বেশ, আপনি বসুন 1 মিনিট, আমি শেষ করে নিই। সারাংশ শেষ করতে হয় তো। বহুত্ববাদের সাংবাদিকতা করা উচিত ডেমোক্রেসিতে। মেঘবালিকা থেকে সাজবাতি রূপকথা, সব আবিষ্কারক হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, চাকরটি সাংসদ রাজ্যসভার। পশ্চিমবঙ্গের দিশা
কোন দিকে যাচ্ছে সেটা শ্রমিকদা ভালো বলতে পারবে, অভিজিৎদা বলতে পারবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কি ভালো জায়গায়? প্রশ্ন উঠছে আরজি করে ঘটনা পরিপ্রেক্ষিতে। এসব ছেড়ে দিন। আজকে আবেগঘন মুহূর্তে শক্তি চট্টোপাধ্যায় কবিতা দিয়ে যখন শেষ করলেন, তাই অচেনা পথ হলো, কিন্তু পথটা কিন্তু অত্যন্ত কাছাকাছি। যা শ্রমিকদের সঙ্গে আমার দেখা হলো অনেকদিন পর। বন্ধুত্ব একই বলে সাংবাদিকতা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, আমি নয়ন রায়।